আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এটা গতকালকের ভিডিও। গতকালকের রমজানের ইফতারের আয়োজন আমি তৈরি করছি। একটু ব্যতিক্রমী কিছু তো করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখছেন, এটা কিন্তু মাছের ডিমের আমলেট। মাছের ডিমের আমলেটের এই রেসিপিটা আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করিনি, ভিডিও করিনি, কিন্তু এখন আমি মুখে বলে দিচ্ছি যে কেউই পারবেন। পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়েছি, মাছের ডিম যতটুকু নিয়েছি প্রায় তার প্রায় অর্ধেকের মতো আমি পেঁয়াজ নিয়েছি। তা না হলে মাছের ডিম ভাজিটা অতটা ভালো লাগবে না। এটা দিয়েও আজকে ইফতার মজাদার একটা পাকোড়া তৈরি করব। ধনিয়া পাতা কুচি দিয়েছি আর হালকা একটু রসুন বাটা দিয়েছি, একদমই অল্প, কারণ মাছের ডিমটা ভাজি করতে তো খুব বেশি টাইম নেয় না, যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে। ধনিয়া পাতা কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি অল্প দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, একটু জিরা গুঁড়া দিয়েছি। এই সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে ফেলেছিলাম, ভালো করে মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। এরপর এভাবে ডিমের মতো করে ভাজি করে নিয়েছি। এখন উল্টাবার সময় আমি আগে কেটে নিয়েছি। কেটে নিলে হয় কি, উল্টানোর সময় আর ভাঙে না। তো আসুন গল্প করতে করতে আজকে আমি গতকালকে আমি কি ইফতারের আয়োজন করেছিলাম এবং সেহরির আয়োজন করেছিলাম এবং 9টার দিকে কি খেয়েছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। আজকের বেসনের ব্যাটারটা আমি ভিন্নভাবে করছি। আর এই যে এজন্য সবার প্রথমে আমি বেসনের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। 2টা ডিম ফাটিয়ে নিয়েছি আর বেসন নিয়েছি আমি 2 কাপ। বেসন 2 কাপ দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখানে আমি অল্প একটু সোডা দিয়েছি। সোডার পরিমাণটা একদম কম দিবেন, এটা তাহলে মুচমুচে থাকবে আর খাবারটা তৈরির পরও বেশ কিছু টাইম এটা মুচমুচে রাখে, ক্রিস্পি রাখে। এরপর আমি অল্প একটু পানি দিয়ে প্রথমে এটাকে মিক্স করে নিয়েছি। একেবারে সামান্য পানি দিয়ে ব্যাটারটা প্রথমে মিক্স করেছি। আপনাদের মাথায় রাখতে হবে যদি আপনারা এই ব্যাটারটা তৈরি করেন যে আমরা ডিমটা দিব, সুতরাং ডিম দিয়েই পারফেক্ট ব্যাটারটা তৈরি করতে হবে। এই যে দেখুন, আমি এবারে ডিম দিয়েছি। ডিম দেওয়ার পর ব্যাটারটা কীরকম হয়েছে, আমার ব্যাটারটা ভালো করে একটু আমি ফেটিয়ে নিয়েছি। হাত দিয়ে কচলে অন্তত অ্যাটলিস্ট 1.5-2 মিনিট তো করেছি, এরকম মিক্স করেছি করে 30 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে দিয়েছি। এই যে ডিম ভাজিটা উল্টে দিয়েছিলাম, ভালো করে ভাজি করে নিয়েছি উল্টে পাল্টে, দেখুন ভিতরেও যাতে ভাজিটা ভালো করে হয়। এখন এই ডিমটাকে আমি টোটালি ঠান্ডা করার পর তারপর কেটে কিভাবে পাকোড়া তৈরি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া আজকে ইফতারিতে আর কি করছি সেটা দেখাচ্ছি। বুট ভাজি করছি। আজকের বুটটা আমি সিদ্ধ করে আদা রসুন এবং সব কিছু ভাজি করে পেঁয়াজ বেশি করে দিয়ে, এই যে পেঁয়াজটা হালকা ভাজি করে বুটটা জাস্ট ভাজি করে নিচ্ছি। রমজান ছাড়াও আমরা কিন্তু মাঝে মাঝে এই ছোলার বুটটা খেতে পারি, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই যে এরপর আমি বাকি প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি আজকে এই যে কিছু আলু দেখেছেন হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছিলাম। আসলে আমি তিল্লি আজকে এই আলুটা দিয়ে রান্না করব, আর তিল্লিটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম। তো তিল্লি দিয়ে আমি আজকে আমার শেষ দিন তিল্লি রান্না করার, কারণ রমজানে আমি প্রায় 2 কেজির মতো তিল্লি কালেক্ট করেছিলাম অর্ডার দিয়ে, সেটা আজকে শেষ। আলুটাকে আমি ভাজি করে নিয়ে এখন যে তিল্লিটা আমি ভাপিয়ে রেখেছি সেটা বসিয়ে দিচ্ছি। এটা সেহরির জন্য আমি এই রান্নাটা করে রাখছি। এছাড়া ডাল রান্না করছি আর ডিম ভাজিটা রাতের প্রায় 10টা-11টার দিকে আমি করে রাখবো। এই ডালটাও রাতের 10টার দিকেই করব, কারণ ডালটা যদি এখন করি
তাহলে এটা বারবার গরম করলে আর ভালো লাগবে না। ডালের ভিজা চচ্চড়িটা করব। এই যে পেঁয়াজটা ভাজি হওয়ার পর এরপর এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, এগুলোকেও আমি ভাজি করে নিচ্ছি। হলুদটা দিয়ে দিয়েছি, হলুদটা দিলে হয় কি তাহলে আর ছিটা পড়ে না, এ কারণে আমি হলুদটা দিয়েই এগুলো সব ভাজি করে নিচ্ছি, তা না হলে ছিটা পড়তে থাকে। এই যে আদা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, এগুলো ফ্রিজ থেকে বের করা ঠান্ডা, তাছাড়া এগুলোতে পানি আছে, দেখা যায় ছিটকা পড়তেই থাকে। তো এরপর একটু পানি দিয়ে এই মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি, সাথে আলুটাও দিয়ে দিচ্ছি, কারণ আলুটা কিন্তু আমার পুরো সিদ্ধ না, হাফ বয়েল করে ভাজি করা। এই যে জিরার গুঁড়া দিচ্ছি, একে একে বাকি মশলাগুলোও দিচ্ছি। আজকে এটাকে ভুনা ভুনা করব আমি তিল্লি আর আলুটাকে। এই যে ধনিয়া গুঁড়া দিচ্ছি, গরম মশলা গুঁড়াও দিব, এগুলো দিয়ে আমি একটু পানি দিয়েছি, আলু এবং মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম স্বাদ মতো, খুব বেশি দেইনি, এমন যে স্ট্যান্ডার্ডই বলা যায়। এই যে আমার গরম মশলার গুঁড়ো এটা প্রায় শেষ হয়ে এসেছে, আবার তৈরি করব ইনশাল্লাহ। আমি এটা যখন তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার গরম মশলা গুঁড়োটা কিন্তু একজন শেফের কাছ থেকে নেয়া, এবং অনেক বছর ধরে আমি এই বাবুর্চির কাছ থেকে নেয়া এই গরম মশলাটাই ব্যবহার করি। আমি নিজের হাতেই তৈরি করি এবং এটা যে কোনো রান্নাতেই বেশ মানিয়ে যায় এবং বেশ ভালো লাগে। তো কভার করে আমি এই আলু তিল্লি এগুলোকে ভুনা ভুনা করছি। একটু পানি তো আমি দিয়েছিলাম, সেটা কষানোর পরও পানিটা রয়ে গিয়েছে, আরও কিছুটা পানি রেখে দিয়েছিলাম, মানে পুরো পানিটা শুকায়নি কষিয়ে, অর্ধেক পানি একটু টানিয়ে নিয়ে আর অর্ধেক পানিতে এই যে বাকি রান্নাটা পুরোটা করছি। অল্প আগুনে আমি রান্নাটা করছি, এটা হতে থাক, আর এই ফাঁকে আমি আমার বাকি প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি ইফতারের জন্য। এখানে কিছু বেগুন আমি কেটে নিয়েছি, বেগুনটা আমি সবসময় যখন ভাজি করি ইফতারের আগে আগে কেটে নেই, এবং কেটে আমি টিস্যু দিয়ে মুছে নেই, ন্যাপকিন টিস্যু বা কিচেন টাওয়াল দিয়ে মুছে নেই। এখন ডিমগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ডিম আরও পাতলা পাতলা করেও কাটতে পারেন, আরও চিকন করেও কাটতে পারেন, আমি মোটা মোটা করেই কাটছি। এই পাকোড়াটা সস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, শুধু রমজানেই কেন, সারা বছর আমরা এই পাকোড়াটা কিন্তু খেতে পারি নাস্তা হিসেবে, বিকালের নাস্তা বা অনেক সময় হালকা যে নাস্তা আমরা খেতে চাই এটা খেতে পারি। এটা বেশ মুখরোচকও। মাঝে মাঝেই আমার তিল্লি আলু এই যেগুলো বারবার নেড়ে নেড়ে দিচ্ছি, ভাজি ভাজি হবে, অল্প আগুনে আস্তে আস্তে এটাকে কষিয়ে নিয়েছি। এই যে আমার এটা নামিয়ে নিলাম আমি এখন। এবার আমি পাকোড়াগুলো ভাজি করা শুরু করেছি। এই যে খুবই সহজ, ব্যাটারে দিয়ে, ব্যাটারটা যদি পারফেক্টলি তৈরি হয় তাহলে এই যে তেলটা গরম করে রেখেছি, ব্যাটারে চুবিয়ে ভালো করে এরপর আমি এই পাকোড়াগুলো এভাবে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে একটু ক্রিস্পিনেস আসে, ভালো করে ভাজি হয়। মাছের ডিমটা কিন্তু পুরোপুরি ভাজি হওয়া, তা তো আপনারা জানেনই, এখানে কাঁচা কিন্তু কিছু নেই। ওই অনেকটা বেগুনির মতোই, বেগুনি ভাজি করতে যেরকম সময় লাগে সেরকম। কিন্তু আজকের ব্যাটারটা আমি যেভাবে তৈরি করেছি এই ব্যাটারটা কিন্তু খেতে অনেক মজা। এই ব্যাটার দিয়ে আপনারা চাইলে যে কোনো ঝাল স্ন্যাক্সও তৈরি করতে পারেন, আর বেগুনি আলুর চপ যা যা আমরা তৈরি করি সব কিছুই কিন্তু এই পাকোড়া দিয়ে এই ব্যাটার দিয়ে তৈরি করা যাবে। এই ব্যাটারটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। নর্মাল আমরা বেসনের যে ব্যাটারটা করি ডিম ছাড়া, তো দুই রকমের টেস্ট আমাদের মুখের অরুচি কাটাতে সাহায্য করবে। এই যে আজকের বেগুনিটাও আমি এভাবে ফ্রাই করে নিচ্ছি, আর আজকের বেগুনিটা আমি গোল গোল করে এভাবে কেটেছি। একটা বেগুনি যথেষ্ট, আসলে খুব বেশি প্রয়োজন হয় না। আজকে অবশ্য দারোয়ান চাচাদেরও আমি ইফতারি দিচ্ছি, এ কারণে মাছের ডিমটাও একটু বেশি করে নিয়েছি। মাছের ডিম ওনাদেরকেও মাছের ডিম বুট যা যা আমরা খাচ্ছি সব কিছুই, ওনার দুইজন দারোয়ান, তো ওনাদেরকে আজকে আমি ইফতার শেয়ার করছি ওনাদের সাথে।
পুরো ইফতারটাই আমি বলেছি আমি পাঠাবো আজকে ওনাদের জন্য, ওনারা যাতে ইফতারে কোনো প্রিপারেশন না করেন। এই তো একটু সময় নিয়ে বেগুনিটাকে যেভাবে আমরা বেগুনি ভাজি করি ওভাবেই ভাজি করছি। আর এটা কিন্তু অনেক ফুলে, যেহেতু ডিম দেয়া আছে অনেক ফুলে, এবং টেস্টটাও কিন্তু এই বেগুনির অনেক ভালো লাগে। আমরা কিন্তু শুধু যে রমজানে বেগুনি খাই তা না, আমরা কিন্তু মাঝে মাঝে, যেহেতু আমাদের বাসায় নাস্তাটা অনেক বেশি করা হয়, ভারী খাবার যেমন ভাতটা দিনে এক বেলাই যথেষ্ট, সেক্ষেত্রে অনেক সময় আমরা কিন্তু রমজান ছাড়াও মাঝে মাঝে এই বেগুনির রেসিপিগুলো করি, বেসন দিয়েও করি, আবার বেসন ডিম দিয়েও করি, বিভিন্নভাবে করি। এই যে বেগুনিটাও আমার হয়ে গেল, এখন আমি তুলে নিলাম। একটু ঘুগনি করেছি, আজকের ঘুগনিটা আমি একদম বেশি শুকনা করে ফেলিনি, হালকা এমনি শুকিয়েই ফেলেছি। দেখুন পানিটা কিন্তু অ্যাবজর্ব হয়ে গিয়েছে, কিন্তু একটু ভিজা ভিজা রেখেছিলাম। এই যে ওই যে সব কিছুই একটু ভিন্নভাবে করা, যেহেতু রমজানে আমাদের টানা 30 রোজা পড়ে, সেক্ষেত্রে দেখা যায় যে বুট পেঁয়াজু এগুলো আমাদের অনেক বেশি খাওয়া হয়। তো এর মধ্যেও কিছুটা যদি বৈচিত্র্য আনা যায়, এই জন্য ঘুগনিটা আমি একটু জুইসি রেখেছিলাম, পরে টেনে গিয়েছে, কিন্তু একদম যে শুকনা ভাঙা টাইপ ওটা হয়নি। এই যে দারোয়ান চাচাদের খাবারটা আমি দিয়ে দেওয়ার পর আমাদের জন্য আমি এখন ইফতারটা রেডি করে নিচ্ছি। আজকে সবাইকে একই বড় একটা ডালা নিয়েছি, ওর মধ্যে আমি সবার জন্য একসাথে করে নিচ্ছি, সার্ভ করে দিচ্ছি। আর লেবুর শরবত করেছি, লেবুর শরবতটাও দিব। বুট পেঁয়াজু আসলে আমরা প্রত্যেক দিন খাই না, যারা আমার ব্লগ দেখেছেন নিশ্চয়ই, খুব কমই খাওয়া হয়, 2-3 দিন পর করা হয়, কারণ বড় ছেলে রোজা রাখে, এটা রোজ লাইক করবে না, আমিও নিজে রোজ একই খাবার খেতে পারি না, এ কারণে বুট পেঁয়াজুটা ঠিক আমরা এইসব আইটেম প্রত্যেক দিন করি না। এই যে ইফতারের সময় হয়ে গিয়েছিল, সবার আগে সবাই লেবু শরবত আর খেজুর দিয়েই ইফতারটা শুরু করবে। তরমুজও কেটে নিয়েছি, কিছু কাঁচামরিচ ভাজি করে নিয়েছি। আসলে ইফতারের সময় প্রথমে আমরা যখন শরবত বা পানি খাই, সেটা অমৃতের মতো লাগে, অসাধারণ লাগে। আর ঠান্ডা খাওয়া ঠিক না, তাও ঠান্ডাই খাচ্ছি, কি আর করা। এরপর আমি ইফতারের পরপরই মাগরিবের নামাজ পড়ে একটু সেমাই করে নিয়েছি। আমরা সব সময় গাঢ় দুধের সেমাই খাই, পাতলা দুধটা পছন্দ করি না। দুধে তো কখনোই পানি মিশাই না, উল্টা পারলে একটু অনেক সময় মিল্ক পাউডার ইউজ করে ফেলি, মিক্স করে ফেলি, অথবা দুধ জাল দিয়ে গাঢ় করে ফেলি। এই যে সেমাইটা আমি আজকে পাতলা সেমাই করেছি, মানে ঝোল সেমাই হবে। এই সেমাইটা কিন্তু এরকমই থাকবে না। আমি এখন এটাকে একটু নেড়ে নিচে পানি দিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে, ভাপটা চলে যাবে, কিছুটা গরম কমে আসলে, মোটামুটি ঠান্ডা হয়ে আসলে ফ্রিজে রাখবো। আবারও বলছি, ঠান্ডা খাওয়া করোনার সময় ঠিক না, কিন্তু আসলে পারা যাচ্ছে না, রোজা রেখে গরম আর একদমই পারা যাচ্ছে না, একটু ঠান্ডা খেতেই হচ্ছে। এই যে মোটামুটি ঠান্ডা হওয়ার পর আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। রাতের 9টার দিকে, 9টা ঠিক বলা যায় না, 9:45টার দিকে আমি এটা সার্ভ করব। এই যে দেখুন আমার সেমাইটা কীরকম হয়েছে। এই যে এখন কিন্তু সেটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। আমরা যেহেতু ঝোল জুইসি সেমাই খাবো, আর আমার হাজব্যান্ড তারাবি পড়ে আসলেই আমি সাধারণত রাতে 9:30 10:30 হয়েই যায়, 10:30টার দিকে এই খাবার সার্ভ করি। সাধারণত আমরা ড্রিঙ্ক খাই, ফ্রুট খাই, বা এরকম জুইসি জাতীয় কোনো খাবার খাই। তো ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করবেন, যাতে এরকম সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। করোনার সময় আবার বলছি, সবাই সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।